চুপ শালি, একদম চুপ। সুইটি, ওকে ঘরে নিয়ে যা। বিউটি মাসি বলে, তার গলার সুর কর্কশ। আজ ছেড়ে দাও না মাসি, তোমার দুপায়ে পড়ি, আজ একদম পারছি না গো, কোমরে বড্ড ব্যথা। স্মৃতি ফুপিয়ে বলে, চুপ পোড়ামুখী, তাড়াতাড়ি রেডি হয়ে নে। প্রতাপপুরের জমিদার বাড়ির ছেলে আসবে আজ। দেবেও বলছে মোটা কাকা, তোর জন্য আমি এই সুযোগ হাতছাড়া করব? তুই ভাবলি কি করে? বিউটি মাসি গর্জে ওঠে। সকাল থেকে ৭-৮টা হয়ে গেল গো, আর পারছি না। স্মৃতির কণ্ঠ কাঁপে, শেষ শ্বাসটুকুও যেন হারিয়ে আসছে। এর পরের কথাটা আর নিশ্চয়ই বলতে হবে না। বিউটি মাসি থাসি একটা চড় মারল স্মৃতির গালে। এখানে সকলের মার খাওয়ার এক অকারণ অধিকার আছে, কিন্তু এক ফোঁটা চোখের জল ফেলার অধিকার কারোর নেই। কেউ ফিরেও তাকায় না একবার, কেউ জিজ্ঞেস পর্যন্ত করে না কেমন আছি। সারা দিন শুধু নিজের শরীরটাকে বিক্রি করে যাওয়া, ইচ্ছার ঊর্ধ্বে এক অসম্ভব চাহিদায়। তাই স্মৃতির চোখের জল বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইলেও পুঞ্জীভূত অভিমান হয়েই জমাট বেঁধে থাকে চোখের কোণে। মৃত সভ্যতার বুকে এ এক এমন নির্মম জায়গা যেখানে কারোর কোনো স্বাধীনতা নেই। লালবাড়ি। স্মৃতি ভুলে গেছে কবে সে শেষবার মা বাবার মুখ দেখেছিল। কত ভালোই না ছিল সেসব দিন। মায়ের বকুনি, বাবার আদর, ঠাকুমার কাছে রূপকথার গল্প, আর তার সেই ছোট্ট ভাই যে দিদি বলতে অজ্ঞান। কত ভালোবাসত তাকে তার ভাই, সব আজ মনে পড়ে যাচ্ছে। প্রতি রবিবার সে আর তার ভাই যেত কফি শপে। দোকানের নাম ছিল ললিপপ। স্মৃতি খুব সম্ভ্রান্ত বাড়ির মেয়ে ছিল। বাবা ব্যাংকে চাকরি করতেন, মা স্কুল টিচার। কিভাবে যে সব উথালপাথাল হয়ে গেল তা আজও স্মৃতির কাছে একটা দুঃস্বপ্ন। বাবা মাকে ছেড়ে একজন অচেনা মানুষের জন্য বাড়ি ছেড়ে পালানো যে তার জীবনের সবচেয়ে বড় ভুল, তা আজ সে মর্মে মর্মে অনুভব করে। তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। সে হয়ে গেছে লাল বাড়ির বেশ্যা। যখন সব শুরু, স্মৃতি সদ্য কলেজে উঠেছে, ফার্স্ট ইয়ার, ফিজিক্স অনার্সের ছাত্রী, বর্ধমান রাজ কলেজ। এক অফুরন্ত যৌবন, ফুটন্ত রক্ত, কামনা, বাসনা, সেক্স, আর তারপর ধোঁকা। স্মৃতি কলেজে যেত স্কুটির করে, আর প্রতিদিনই এক ছেলে তাকে ফলো করত। মাঝে মধ্যে স্মৃতি ওকে কেষ্টদার চায়ের দোকানেও দেখেছে। দেখতে বেশ লম্বা, পেশিবহুল চেহারা, গড়নটা অনেকটা নায়কেদের মতো, বেশ স্টাইলিশ। স্মৃতিরও ওকে ভালো লাগে। আসলে নিজের পিছনে ছেলে ঘুরঘুর করতে দেখে ওর আনন্দই হতো, যদিও এটা সব মেয়েদেরই হয়। তাই একদিন সাহস করে ছেলেটাকে জিজ্ঞেসই করে ফেলে, কে আপনি, কোথায় থাকেন, আমাকে প্রতিদিন ফলো করছেন কেন? ছেলেটার মুখে প্রথমে কোনো কথা ফোটে না। অবশেষে সব সংকোচ কাটিয়ে ঘেমে নে ছেলেটাও একদিন বলে ফেলে, আমার নাম শুভঙ্কর ঘোষ, মানে আমার আপনাকে খুব ভালো লাগে। তারপর থেকেই শুরু হয় ফোনে কথাবার্তা, ক্যাফেতে দেখা, সরস্বতী পুজোয় একসাথে ঠাকুর দেখা। এমন করেই বেশ কয়েক মাস কেটে যায়। এখন স্মৃতি তো শুভ বলতে অজ্ঞান, যেন কতদিনের পরিচয়। তবে স্মৃতি একবারের জন্য শুভর বাড়ির খোঁজ বা সে কি করে তা জানতে চায়নি। এইভাবে আরও ৩ বছর কেটে গেল। স্মৃতির কলেজ শেষ হল। এবার তো বিয়ের প্রস্তাব বাড়িতে জানাতে হবে। স্মৃতি তা জানালো, কিন্তু বাড়ি থেকে কেউ রাজি নয়। স্মৃতির বাবা সমরবাবু কি করেই বা নিজের একমাত্র মেয়ের বিয়ে দেবেন এক বেকারের সাথে? এমতাবস্থায় শুভই স্মৃতিকে প্রস্তাব দেয় বাড়ি থেকে পালানোর আর ওর সাথে বিয়ে করার। বেশি সময় না নিয়ে রাগী অভিমানে স্মৃতিও তাই করল। দিনটা ছিল দুর্গাপুজোর দশমী। এক সরল সাদাসিধে মেয়ে বাড়ি থেকে পালালো এক অচেনা ছেলের হাত ধরে। এর পরিণামে সে জীবনে কি পেল? শুভ তাকে নিয়ে গেল এক স্যাঁতসেঁতে রংচটা বাড়িতে, যেখানে চারিপাশে তাকালে কাউকে পাওয়া যায় না, একদম জনবসতি থেকে দূরে। তারপরেই শুরু হলো হাঁক ডাক। শুভ চিৎকার করে উঠল, বিউটি মাসি, তোমার মাল নিয়ে এসছি, বুঝে নাও, আর আমার টাকাটা দাও। স্মৃতির পায়ের তলার মাটি যেন সরে গেল। এই সেই শুভ? সে আজ কাকে দেখছে? এইভাবে বহু অত্যাচার সহ্য করার পর একদিন সে মেনেও নিয়েছিল নিজের ভাগ্যকে। এতক্ষণ এসব অতীতের কথাই ভাবছিল স্মৃতি। এদিকে লালবাড়িতে হইচই পড়ে গেছে। লালবাড়িতে নাকি প্রতাপপুরের জমিদারের ছেলে এসেছে। এবার একটু অতীতে ফিরে যাওয়া যাক। ঋষিরাজ রায়, প্রতাপপুরের জমিদার নারায়ণচন্দ্র রায়ের একমাত্র ছেলে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ফার্স্ট ক্লাস ফার্স্ট। ছেলেটি মেধাবী হলেও লোকজনের বলাবলি তার চরিত্র নাকি মোটেই ভালো নয়। অসংযমী ও ছন্ন ছাড়া মনোভাব যেন তার প্রতিটি পদক্ষেপের অঙ্গ। তবে ছেলেটির অহংকার বলে কিছু নেই, একেবারে মাটির মানুষ। আবার অন্যদিকে ধরা পড়ে তার বদরাগী রূপ। চট করে রেগে যায় না,
কিন্তু রেগে গেলে আর রক্ষা নেই। যদিও মনটা তার শিশুসুলভ। দোষের মধ্যে শুধু একটি জিনিসই চোখে পড়ার মতো, সেটা হলো নারীদের প্রতি তার অগাধ দুর্বলতা। যাদবপুরের মেসে থাকাকালীন প্রায়ই তার আনাগোনা ছিল সোনাগাছিতে। শুধু তাই নয়, মাঝে মাঝে নিজের বেডরুমে পর্যন্ত একজন মেয়েকে নিয়ে রাত কাটাত ঋষি। তার লজ্জা শরমের বালাই কোনো দিনই ছিল না। এছাড়া ছিল ব্র্যান্ডির নেশা। দামি মদ না হলে তার ঠিক জমত না। সিগারেটও খেত ঘন ঘন। তবে এত কিছুর মধ্যেও নিজের চরিত্র এভাবে ঢেলে দিয়েও সে কি করে ইউনিভার্সিটির টপার ছিল, সেই রহস্য তার বন্ধুরা আজও ধরতে পারেনি। আসলে তার ছিল অগাধ মেধা, আর একটু কিছু দেখলেই চট করে মনে রাখার অবিশ্বাস্য ক্ষমতা। শুধু তাই নয়, পড়াশোনার প্রতি তার ভালোবাসাও ছিল চরম পর্যায়ের। সে ফিজিক্স অনার্সের ছাত্র ছিল। ফিজিক্সের প্রতিটি থিসিস যেন তার মুখস্থ। ভালো ছেলেটা শুধু নারী আর মদের নেশাতেই জীবনটা নষ্ট করছে। তার চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি জানেন? দ্বন্দ্ব। ছেলেটা পুরোপুরি রহস্যে ঘেরা। ওর মনে কখন কি চলে কেউ জানে না। ভয়ঙ্কর সুন্দর এক ছেলে। বন্ধুদের মুখে শোনা যায় কলেজ লাইফে একটা মেয়ের কাছ থেকে ধোঁকা খাওয়ার পর থেকেই ও এমন হয়ে গেছে, না হলেও আগে এমন ছিল না। কিছুদিন আগে ইউনিভার্সিটির পাঠ চুকিয়ে বাড়িতেই চলে এসেছে ঋষি। এবার ফিরে আসা যাক আমাদের আজকের পর্বে। আজ সেই ঋষিরাজই দাঁড়িয়ে আছে স্মৃতির সামনে, লাল বাড়ির বেশ্যালয়। মাদকাসক্ত অবস্থায় নেশাতুর চোখ দুটো দিয়ে ঋষি আজ ভোগ করবে স্মৃতিকে। নেশায় ঢলঢল চোখে ঋষি স্মৃতির ঘরে ঢোকে। তারপর বলে ওঠে, কি হলো কলুন, লজ্জা পাবেন না। আর চিন্তার কোনো কারণ নেই, আমি আস্তে আস্তে করব। স্মৃতি চুপ করে বসে থাকে, কোনো উত্তর দেয় না। এবার আবার ঋষি বলে, ঠিক আছে ছাড়ুন, আপনি শুধু শুধু কষ্ট করবেন কেন, বলুন আমিই খুলে দিচ্ছি। আসলে কি জানেন, মেয়েদের প্রতি আমি বড়ই দুর্বল। একদম নিজেকে সামলাতে পারি না। বলতে পারেন অসভ্য নোংরা একটা ছেলে। এবার ঋষি এগোতে থাকে স্মৃতির দিকে। স্মৃতির বুকটা যেন কেঁপে উঠল। এই অভিজ্ঞতা তার প্রথম নয়, তবু আজ কেন এমন হচ্ছে? মুখটা একেবারে অসহায় এক শিশুর মতো করে স্মৃতি এবার বলে ওঠে, আজ ছেড়ে দিন প্লিজ। আর কিছু বলতে পারে না সে। এদিকে স্মৃতিকে দেখে ঋষিও ভেতরে ভেতরে গলতে শুরু করেছে, তবে মুখে তার প্রভাব পড়তে দেয়নি এক ফোঁটাও। স্মৃতির সরলতা ঋষির মন কেড়েছে। নিস্তব্ধতাকে সঙ্গী করে বসে আছে দুটি প্রাণী। তবে এতই কি সহজ? যে ছেলেটা একদিন একটা মেয়েকে আপ্রাণ ভালোবেসে তার কাছ থেকে ধোঁকা খেয়ে নিজের চরিত্রই পাল্টে ফেলল, সে এত সহজে স্মৃতির কথায় গলে যাবে? তা হয় না, হওয়া সম্ভব নয়। একমাত্র মা ছাড়া তার তো আপন নারী বলতে কেউ নেই। কিছুক্ষণের স্তব্ধতা কাটিয়ে উঠে ঋষি বলে ওঠে, ওসব ফালতু কথা অন্য জায়গায় বলবে শোনা, এখন আমি যা বলছি তাই করো। এবার স্মৃতি কেঁদে ফেলে, ভাবতে থাকে এই পুরুষজাতটা কতটা নিষ্ঠুর। এক তীব্র অভিমানে চেঁচিয়ে উঠে বলতে থাকে, সেটাই তো আপনারা পারেন, মেয়েদের শরীর ছাড়া আর কিচ্ছু বোঝেন না, খালি ভোগ করতে পারলেই হলো। নিন, শুরু করুন, নিন আসুন। এবার স্মৃতি ধমক খায় ঋষির কাছ থেকে। ঋষিও আবার ফিরে যায় তার অতীতে। এক অপরিসীম বেদনায় স্মৃতিকে বলতে থাকে তার প্রেমের সব কথা, আর শেষে কিভাবে পূজা তাকে ঠকিয়ে চলে গেল সেটাও বলে। তখন ঋষির গা থেকে দরদর করে ঘাম ছুটছে। এবার আবার সে বলতে থাকে, এবার বুঝলেন তো মেয়েরা কীরকম হয়। ঋষি তো এখনও জানে না যে স্মৃতিও এমনই একজন ছেলের দ্বারা প্রতারিত হয়েছে। একটা ছেলের জন্য তার জীবন মুহূর্তের মধ্যে নরকে পরিণত হয়েছে। এবার ঋষি সব ভুলে গিয়ে স্মৃতিকে ঘুরিয়ে টেনে ধরে নিজের সামনে। ঋষির মুখের সামনে স্মৃতির পিঠ। কিন্তু এ কি দেখছে ঋষি? স্মৃতির পিঠে লাল কাটা দাগ, একের পর এক। ঋষি থমকে যায়। এগুলো কি? সে স্তব্ধ হয়ে বলে। স্মৃতি কথা বলতে পারে না, শুধু কাঁদতে থাকে। এবার ঋষি বুঝতে পারে আসল ব্যাপারটা। এতদিন সে শুধু মেয়েদের খারাপই ভেবে এসেছে। যদিও আজও তাই ভাবে, তবে সন্দেহ নেই ভেতরে ভেতরে সে পুড়ছে। বেশ্যাদের এই অপরিসীম বেদনা তার মনকে তাড়া করে বেড়াচ্ছে। মুখে কিছু না বললেও এ কথা সত্য যে স্মৃতির কথাগুলো তাকে ভেতরে ভেতরে কাঁদাচ্ছে। আসলে ঋষি ছেলেটা বড় ভালো। জানেন, মানুষের প্রতি ভালোবাসা তার অগাধ। শুধুমাত্র ভাগ্যচক্রে পড়ে ছেলেটা এরকম হয়ে গেছে। এবার ঋষি বলে, আচ্ছা আপনার কথা আমি পরে শুনব, 2 মিনিট অপেক্ষা করুন, আমি একটু আসছি। এই বলে ঋষি বেরিয়ে আসে লালবাড়ি থেকে। বাইরে এসে সে কাঁদেনি বটে, তবে বারবার তার মনে পড়ে যাচ্ছিল স্মৃতির সরল মুখখানি। ওর এক একটা চোখের জলের ফোঁটা যেন ঋষির বুকে বিঁধছে। ঋষি ভাবতে শুরু করে,
মেয়েটা হয়তো সত্যিই ভালো, মুখে বেশি কথা নেই, কেমন একটা লাজুক পরা, কেমন ছোটদের মতন কাঁদে। পরমুহূর্তেই সে আবার মনকে বলে, আমি কি ভাবছি, ভুল, সব মেয়েরাই এক একজন ঠগ হয়, জালিয়াত হয়। কিছুক্ষণ পর আবার ঋষি মনকে বলে, সত্যিই কি মেয়েটা ঠগ? এইভাবে ঋষি দ্বন্দ্বে ভুগতে থাকে, ভাবতে থাকে সে কি আর যাবে স্মৃতির কাছে। কিছুক্ষণে স্তব্ধতা কাটিয়ে উঠে ঋষি বলে ওঠে, ওসব ফালতু কথা অন্য জায়গায় বলবে শোনা, এখন আমি যা বলছি তাই করো। এবার স্মৃতি কেঁদে ফেলে, ভাবতে থাকে এই পুরুষজাতটা কতটা নিষ্ঠুর। এক তীব্র অভিমানে চেঁচিয়ে উঠে বলতে থাকে, সেটাই তো আপনারা পারেন, মেয়েদের শরীর ছাড়া আর কিচ্ছু বোঝেন না, খালি ভোগ করতে পারলেই হলো। নিন, শুরু করুন, নিন আসুন। এবার স্মৃতি ধমক খায় ঋষির কাছ থেকে। ঋষিও আবার ফিরে যায় তার অতীতে, এক অপরিসীম বেদনায় স্মৃতিকে বলতে থাকে তার প্রেমের সব কথা। আর শেষে কিভাবে পূজা তাকে ঠকিয়ে চলে গেল সেটাও বলে। তখন ঋষির গা থেকে দরদর করে ঘাম ছুটছে। এবার আবার সে বলতে থাকে, এবার বুঝলেন তো মেয়েরা কি রকম হয়? ঋষি তো এখনও জানে না যে স্মৃতিও এমনই একজন ছেলের দ্বারা প্রতারিত হয়েছে। একটা ছেলের জন্য তার জীবন মুহূর্তের মধ্যে নরকে পরিণত হয়েছে। এবার ঋষি সব ভুলে গিয়ে স্মৃতিকে ঘুরিয়ে টেনে ধরে নিজের সামনে। ঋষির মুখের সামনে স্মৃতির পিঠ। কিন্তু এ কি দেখছে ঋষি? স্মৃতির পিঠে লাল কাটা দাগ, একের পর এক। ঋষি থমকে যায়। এগুলো কি? সে স্তব্ধ হয়ে বলে। স্মৃতি কথা বলতে পারে না, শুধু কাঁদতে থাকে। এবার ঋষি বুঝতে পারে আসল ব্যাপারটা। এতদিন সে শুধু মেয়েদের খারাপই ভেবে এসেছে। যদিও আজও তাই ভাবে, তবে সন্দেহ নেই ভেতরে ভেতরে সে পুড়ছে। বেশ্যাদের এই অপরিসীম বেদনা তার মনকে তাড়া করে বেড়াচ্ছে। মুখে কিছু না বললেও এ কথা সত্য যে স্মৃতির কথাগুলো তাকে ভেতরে ভেতরে কাঁদাচ্ছে। আসলে ঋষি ছেলেটা বড় ভালো, জানেন মানুষের প্রতি ভালোবাসা তার অগাধ। শুধুমাত্র ভাগ্যচক্রে পড়ে ছেলেটা এরকম হয়ে গেছে। এবার ঋষি বলে, আচ্ছা আপনার কথা আমি পরে শুনব, 2 মিনিট অপেক্ষা করুন, আমি একটু আসছি। এই বলে ঋষি বেরিয়ে আসে লালবাড়ি থেকে। বাইরে এসে সে কাঁদেনি বটে, তবে বারবার তার মনে পড়ে যাচ্ছিল স্মৃতির সরল মুখখানি। ওর এক একটা চোখের জলের ফোঁটা যেন ঋষির বুকে বিঁধছে। ঋষি ভাবতে শুরু করে, মেয়েটা হয়তো সত্যিই ভালো, মুখে বেশি কথা নেই, কেমন একটা লাজুক পরা, কেমন ছোটদের মতো কাঁদে। পরমুহূর্তেই সে আবার মনকে বলে, আমি কি ভাবছি, ভুল, সব মেয়েরাই এক একজন ঠক হয়, জালিয়াত হয়। কিছুক্ষণ পর আবার মনকে বলে, সত্যি কি মেয়েটা ঠক? এইভাবে ঋষি দ্বন্দ্বে ভুগতে থাকে, ভাবতে থাকে সে কি আর যাবে স্মৃতির কাছে। এদিকে ঋষি চলে আসার পর স্মৃতিও ঋষিকে নিয়ে ভাবে। দুটো মিষ্টি মিষ্টি কথা বলে এও আর 5টা ছেলের মতো ফাঁকি দিয়ে চলে গেল। আসলে ছেলেরা এক একজন ঠকই হয়। স্মৃতি ভাবতে থাকে তার অতীতের দিনগুলোর কথা, ভাবতে থাকে পুরুষ জাতির বর্বরতার কথা। পুরুষদের কাছে কি মেয়েদের দেহটাই সব? শুধু ভোগ করতে চাওয়াই কি তাদের ভালোবাসার উদ্দেশ্য? এত কিছুর মধ্যে একটু হলেও যেন ঋষিকে অন্যরকম লেগেছিল স্মৃতির। হ্যাঁ, ছেলেটা হয়তো বাজে, তবে পুরোটাই কি খারাপ? স্মৃতি এও ভাবছিল যে ঋষি বোধহয় তাকে 2 মিনিট অপেক্ষা করতে বলে নিজেই কোথায় পালিয়ে গেল। আসলে তার বড্ড ভয় হয় আজকাল, এই না কাউকে বিশ্বাস করে বসে। এমনি সময় দরজা ধাক্কা দিয়ে খুব তাড়াহুড়ো করে স্মৃতির ঘরে ঢুকল বিউটি মাসি। বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, রাঙাবাবু এসেছে। স্মৃতি কোনো উত্তর দিল না। তাই দেখে বিউটি মাসি ক্ষেপে গিয়ে বলল, কিরে মাগি, কথা কানে গেল না? নাকি রূপের জ্বালায় দেমাগ বেড়ে গেছে? কথা না বলে চুপচাপ রেডি হ। আমি পারব না মাসি, আজ শরীরটা খুব খারাপ করছে, আজ হবে না, স্মৃতি বলে। চুপ শালি, হবে না মানে? বিউটি মাসি বলে। শুধু এতেই না থেমে থেকে বিউটি মাসি স্মৃতির 2 গালে 2টো চড় মেরে চুলের গুচ্ছ ধরে মারতে শুরু করে। এবার স্মৃতিও রেগে মেগে বলে, মাসি চুলটা ছাড়ো, লাগছে। এবার মাসি আরও কষিয়ে চুলটা ধরে আর বলে, এই মাগি, কি করবি রে তুই? যা বলছি চুপচাপ কর, এটা তোর বাপের জায়গা নয়, বুঝলি? আমাদের খাচ্ছ, আমাদের পড়ছ, আর শরীরটা আমাদের দেবে না? তা কি করে হায় খুকুমণি? স্মৃতি আর কথা না বাড়িয়ে রেডি হতে শুরু করে। মাসি ঘর থেকে চলে যায়। স্মৃতি দরজাটা লাগিয়ে কাঁদতে শুরু করে। তবু কি লাভ কান্নাকাটি করে? এই লাল বাড়িতে কেউ কারোর চোখের জলের দাম দেয় না, কারোর একটা জোরে কথা বলার অধিকার এখানে নেই। সবাই শুধু মেতে আছে নিজেরটা নিয়ে। হ্যাঁ, এবার আসা যাক রাঙাবাবুর কথায়। কে এই রাঙাবাবু? কেনই বা তার জন্য বিউটি মাসির এত ছুটোছুটি? এই রাঙাবাবুও আমাদের এই গল্পের একজন অন্যতম প্রধান চরিত্র। নায়ক তো নয়ই, তবে খলনায়ক কিনা সেটাই দেখার বিষয়। তার আসল নাম রঙ্গশ্রী শিকদার। নামটা একটু অদ্ভুত বটে। তার বাবা নাট্যপ্রেমী ছিলেন বলে পুত্রের এলুপ নামকরণ করেছেন। রাঙাবাবুর বাবার ছিল অঢেল সম্পত্তি,
আর সেই জন্যই কোনো চাকরি বাকরি না করে তিনি এখনও পর্যন্ত রাজার হালে বেঁচে আছেন। শোনা যায় তিনি উচ্চশিক্ষিত, তবে কোনো কাজেই তার মন নেই। বিয়ে করেননি, বাড়িতে লোকজন বলতে তিনি একাই। যদিও চাকরানী কমলা প্রায়শই তার বাড়িতেই থাকে। তার সম্পর্কে এও শোনা যায় যে কম বয়সে তার সঙ্গে বিউটি মাসির একটা প্রেমের সম্পর্ক ছিল, আর বিউটি মাসির অনুরোধেই তিনি এই লাল বাড়ি তৈরি করিয়েছিলেন। তার বয়স এখন প্রায় 60 ছুঁই, তবে নিচের তলার ধার এখনও কমেনি। তাই প্রায় দিনই ঠিক রাত 10টা নাগাদ চলে আসেন এই লাল বাড়িতে। এদিকে স্মৃতি রেডি হয়ে গেছে। টলমল করতে করতে রাঙাবাবু তার ঘরে ঢুকল। মেয়েদের ব্যাপারে রাঙাবাবু বড়ই হিংস্র প্রকৃতির, শুধু দরজাটা আটকানোর অপেক্ষা। দরজাটা আটকে স্মৃতি রাঙাবাবুকে অনুরোধ করতে থাকে, রাঙাবাবু, আজ দয়া করে একটু আস্তে করবেন, কোমরে খুব ব্যথা। রাঙাবাবু প্রত্যুত্তরে বলে, আরে বলো কি, আসলে আস্তে ঠিক মজা আসে না। আর তো মাত্র কয়েকটা দিন, বয়স তো প্রায় ফুরিয়ে এলো। এই কটা দিন তোমার সাথে একটু খেলেই নেই বেশ। তুমিও খেলো না, যত খুশি খেলো, পরে কিন্তু আমার মতো আর কাউকে পাবে না। স্মৃতির চোখ ছলছল করছে। প্রতিদিনের মতো আবার সেই একই কাজ, যন্ত্রণা, যন্ত্রণা আর যন্ত্রণা। বাইরে থেকে স্মৃতির গলার আওয়াজ পাওয়া যায়, লাগছে রাঙাবাবু, আহ আহ, ছেড়ে দিন, লাগছে, আহ, আস্তে আস্তে, আর পারছি না। আসলে স্মৃতি যেন গোটা পুরুষ জাতির কাছে নিজের মুক্তির জন্য আবেদন জানাচ্ছে। সে যে আর পারছে না এই দেহের ভার বইতে। এমন একজনও কি নেই যে স্মৃতিকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে? ইতিমধ্যেই লালবাড়িতে আবার এসে উপস্থিত হয়েছে স্বয়ং স্মৃতিরাজ রায়। কিন্তু তার হাতে ওগুলো কি? সে হনহন করে হেঁটে যাচ্ছে স্মৃতির ঘরের দিকে। এই পৃথিবী হলো একটা ঠোকেদের কারখানা। বর্তমান যুগে দাঁড়িয়ে আজকাল পরশুর গল্প যদি করা হয়, তাহলে কথায় কথায় অনেক পাশবিক অমানবিক কাহিনী উঠে আসে, যেখানে মানুষের চোখের জলটা একটা পদার্থ মাত্র। এর কোনো দাম নেই, এর আরতি কেউ শুনতে পায় না, আসলে শোনার কিংবা জানার চেষ্টা করে না। আর সেরকমই এক প্রেক্ষাপটের ট্র্যাজিক নায়িকা হল স্মৃতি। তার চিৎকার কেউ শুনেও শুনছে না, সে যে আর পারছে না, তার দুপায়ের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে রক্ত। এ এক করুণ দৃশ্য, কিন্তু ভোগ করা যে পুরুষ জাতির একাংশের একটা বদভ্যাস। রাঙাবাবুর বয়স হয়েছে বটে, তবে নিচের তলার ধার এখনো যায়নি। তাই তিনিও স্মৃতির চুলের গুচ্ছ ধরে স্মৃতির স্যাঁতসেঁতে জনির টানে কামনা পানে মেতে উঠেছেন। স্মৃতির পিঠে ও পশ্চাতে তিনি কতই না ছবির সৃষ্টি করেছেন, আঁচড় কেটেছেন, কামড়েছেন, আরও কত কি। আর সেই আঘাত ঝরে পড়েছে স্মৃতির চোখের জলের মধ্যে দিয়ে। এবার স্মৃতির ঘরের দরজার দিকে এগিয়ে যেতে থাকে ঋষি। তাকে আজকে বড়ই ক্লান্ত দেখাচ্ছে, মুখটা কেমন যেন শুষ্ক। সে নিজেও জানে না, নিজের অজান্তেই সে ধীরে ধীরে মানুষে পরিণত হচ্ছে। আসলে স্মৃতিকে সে ভালোবাসতে শুরু করেছে। এ ভালোবাসায় কামনা নেই, মোহ নেই, শরীরের কোনো চাওয়া পাওয়া নেই, আছে শুধু অনন্ত পবিত্রতা। এবার ঋষি স্মৃতির ঘরে ধাক্কা দিতে শুরু করে। কিছুক্ষণ পর রেগে মেগে ঘর থেকে বেরিয়ে আসে রাঙাবাবু। স্মৃতি তখন প্রায় নগ্ন। স্মৃতির এই রূপ ভালো লাগেনি ঋষির। ঋষি রাঙাবাবুকে হাত জোড় করে অনুরোধ জানায়, স্যার, আজ আর আলকের দিনটা কি ওকে কোনোভাবে ছেড়ে দেওয়া যায় না? সঙ্গে সঙ্গে ছুটে আসে বিউটি মাসি। ঋষি এক ধমক দিয়ে বলে, তোমার এত সাহস হয় কি করে? ঋষি বলে, মাসি, আজ ওর শরীরটা খারাপ, দয়া করে ওকে একটু ছেড়ে দাও, মেয়েটা কষ্ট পাচ্ছে দেখো। স্মৃতি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঋষির দিকে। বিউটি মাসি ক্ষেপে গিয়ে বলে, শালা হারামির বাচ্চা, ওর শরীর খারাপ তো তোর তাতে কি রে? তুমি শালা একাই ওকে খাবে নাকি? আর বাদবাকি সময় আঁটি চুষবে? চল শালা, বেরো এক্ষুনি, বেরো বেরো। এইভাবে ঝগড়া বাড়তে থাকে। অবশেষে রাঙাবাবু আবার দরজা লাগিয়ে দেয়। মিনিট 20 পরেই কাজ ছেড়ে ঘর থেকে বেরিয়ে আসে রাঙাবাবু। বাড়ি যাওয়ার আগে ঋষিকে শুধু গোটা দুয়েক কথা বলে যান তিনি। খোকা, বেশি উড়ো না, ঝড়ে পড়ে যাবে। আগে নিচের তলার ধার বাড়িয়ে নিয়ে এসো, তারপর খেলতে আসবে, একদিন জমিয়ে খেলব। ঋষি ভেতরে ভেতরে তখন রেগে ফুটছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না, কারণ এর প্রভাব স্মৃতির ওপর গিয়ে পড়তে পারে। ওকে হয়তো আরও মারধর করবে বিউটি মাসি। তাই ঋষি এরপর বিউটি মাসির কাছে সবিনয় অনুরোধ করতে থাকে, তাকে যেন স্মৃতির ঘরে যেতে দেওয়া হয়। অনেক ধানাইপানাইয়ের পর ঋষি এবার একটা 500 টাকার নোট বিউটি মাসির সামনে তুলে ধরে আর বলে, অন্তত 10 মিনিট সময় দাও। এবার মাসি গলে যায় আর ঋষিকে অনুমতি দেয় স্মৃতির ঘরে যাবার জন্য। স্মৃতি বালিশটা জড়িয়ে ধরে উবু হয়ে শুয়ে থাকে, আর তার চোখের কোণ নিয়ে বয়ে যায় এক নির্মল অশ্রুধারা। এই কান্নার শব্দ নেই। ঋষি ধীরে ধীরে ঘরে ঢোকে, দরজার ছিটকিনি আটকায়। স্মৃতির মনে আবার আতঙ্কের সৃষ্টি হয়। তবে কি আবার ঋষি তার এই কাটাছেঁড়া শরীরটা ভোগ করবে? কিন্তু না, ঋষি স্মৃতির জন্য বাজার থেকে কয়েকটা প্যাড, মলম আর 1 প্যাকেট বিরিয়ানি এনেছে।
ঋষি আস্তে আস্তে মলমটা স্মৃতির পিঠের কাটা জায়গাগুলোতে লাগিয়ে দিতে থাকে। এই স্পর্শে কোনো মোহ নেই, কোনো আকর্ষণও নেই, আছে শুধু প্রেম। আপনাদের কি মনে হয়, দুটো ছেলেমেয়ের আচমকা দেখা হলো, কথা হলো, ও তার সাহায্য করল, আর প্রেম হয়ে গেল, এটা কি কখনো সম্ভব? না, এর জন্য লাগে অনেক ত্যাগ স্বীকার। এর জন্য লাগে বহুদিনের চোখের জল। আর সত্যি বলতে, স্মৃতি আর ঋষির ক্ষেত্রে এখনও পর্যন্ত তেমন কিছু হয়নি। তাই দেখে নেওয়া যাক শেষ পর্যন্ত কি হয়। একটা মৃদু আলো এখন জ্বলছে স্মৃতির ঘরে। স্মৃতির পিঠের কাটা দাগগুলোতে মলম লাগিয়ে দিচ্ছে ঋষি। এ এক মানবতার অনুভূতি, কামনাশূন্য এক নির্মল প্রেমের অনুভূতি। এ স্পর্শে কোনো মোহ নেই, আছে শুধু একে অপরের প্রতি অমোঘ ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার কথা তারা উভয়ই স্বীকার করতে নারাজ। দুজনের অতীত যেন তাদের পায়ে বেড়ি পড়িয়ে রেখেছে, তাদের কিছুতেই উড়তে দিতে চাইছে না। এই আদরের অনুভূতি স্মৃতি শেষ কবে পেয়েছিল তা সে ভুলে গেছে। আজ একটা ছেলের জন্য তার জীবনের পুরো গল্পটাই পাল্টে গেছে। বাড়ি ফেরার সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আর এই চার দেওয়ালের মধ্যে পুরুষ জাতির নৃশংসতার শিকার হতে হয়েছে বারবার। কি করেই আবার সে আরেকজন পুরুষকে বিশ্বাস করবে? তাই আচমকাই স্মৃতি ব্লাউজটা তাড়াতাড়ি পরে নিয়ে উঠে বসে। কোনো এক তীব্র অভিমানে বলতে থাকে, কি চাই আপনার? হঠাৎ এত দরদ কিসের? ও, এবার বুঝেছি, আপনাদের তো একটাই কাজ, আপনারা তো মেয়ে ঠকানোর ব্যবসা করেন, তাই না? যান, বেরিয়ে যান, যান যান। দেখছেন কি, অনেক ঠকেছি, কিন্তু আর না। আপনাদের মতো জালিয়াতদের না আমরা খুব ভালো করে চিনি। ঋষি কিচ্ছু বুঝতে পারে না, কি করেছে সে, কাকেই বা ঠকিয়েছে। এবার ঋষি ক্ষেপে যায়। রায় বংশের জমিদারের একমাত্র ছেলে ঋষিরাজ রায়, তাকে এখনো চিনেই উঠতে পারেনি স্মৃতি। ঋষির রাগ সম্বন্ধে কোনো ধারণাই নেই স্মৃতির। এতক্ষণ সে শুধু ঋষির ভালো মানুষটাই দেখেছে। এবার ঋষি থাসিয়ে স্মৃতির গালে একটা চড় বসায়। আর কোনো কথা না বলে হনহন করে বেরিয়ে আসে লালবাড়ি থেকে। স্মৃতি এবার কাঁদতে শুরু করে, কিন্তু এটা তো লালবাড়ি, এখানে চিৎকার করে কান্নার অধিকার পর্যন্ত কারণ নেই। ঋষি, যে ছেলেটা দুঃখ সহ্য করতে করতে একেবারে পাষাণ হয়ে গেছে, তার চোখের কোণে আজ জল। এই জল কার জন্য সে নিজেও জানে না, তবে আজ প্রাণ খুলে কাঁদতে ইচ্ছে করছে তার। লালবাড়ি থেকে বেরিয়ে এসে 2 মিনিট হাঁটলেই একটা বড় দিঘি পড়ে। এই জায়গাটা বড়ই প্রিয় ঋষির। আজ এখন সে ওখানেই বসে আছে। আজ তার বড্ড কাঁদতে ইচ্ছে করছে, মনটা হালকা করা দরকার। কাকে বলবে এত কথা? এত কথা শোনার মতো বন্ধু তার কেউ নেই। ঋষির একটা কথাই বারবার মনে হতে থাকে, শেষ পর্যন্ত আজ সে একটা মেয়ের গায়ে হাত তুলল। শুধু তাই কি, একজন মেয়ে তাকে জালিয়াত পর্যন্ত বলল। কেন? কি করেছে সে? ঋষি কিচ্ছু বুঝতে পারে না, তবে বারবার তার মনে পড়ে যাচ্ছে স্মৃতিকে চড় মারার ঘটনাটা। ঋষি বাড়ি পৌঁছেছে প্রায় 20 মিনিট হবে। ঋষিরাজ রায় এই গল্পের এক লাস্যময়ী চরিত্র, রহস্যে ঘেরা। কখনো অপরের জন্য তার মনটা বড় কাঁদে, আবার কখনো শরীর ভেদ করে বেরিয়ে আসতে চায় কামনা। আর সব চিন্তার মুক্তি ঘটে এই কামনায়, এই শরীরে, যা হয়তো কখনোই আদর্শ নয়, তবে তা চিরন্তন। নোংরামির বড় অমোঘ টান, কেউ এড়াতে পারে না। ঋষির ঘরে জ্বলছে নীল রঙের নাইট বাল্ব, সামনে পর্নোগ্রাফি। ঋষি ঘামছে, অবশেষে বীর্যপাত, সকল অবসাদের মুক্তি। তবে এই নেশা কি কখনো পিছু ছাড়বে না ঋষির? নীল নাইট ল্যাম্পের এই ঘরটায় এখন একাকিত্বের আবহ। মুখ ফুটে বলতে না পারা কোনো এক চাপা কষ্ট যেন দম বন্ধ হয়ে দিনের পর দিন পুঁচে যাচ্ছে এই ঘরটাতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ছন্ন ছাড়া এই বিশাল ঘরের অধিপতি হল স্বয়ং ঋষিরাজ রায়। কোথাও হলুদ হয়ে যাওয়া জাঙ্গিয়া, তো আবার কোথাও বস্তা বস্তা সিগারেটের ছাই। এটাই এই ঘরের পরিচয়। নেশা করতে করতে শেষ হয়ে গেল ছেলেটা। 3টে সিগারেট শেষ করে এই সবে 4 নম্বর সিগারেটটা ধরাল ঋষি। পরনে শুধু একটিমাত্র জাঙ্গিয়া, যেন সেই আদিম যুগের নগ্নতাকে গায়ে মেখে নিতে চায় ঋষি। এই সমাজের প্রত্যেকটা সমীকরণে তার কাছে উল্টো মনে হয়, যদিও সে নিজেও জানে অনেককাল আগেই নিজের মৌলিকত্ব হারিয়ে সে অসামাজিক হয়েছে। এইবার ঋষি ভাবতে শুরু করে। ঋষিরাজ রায়, রায় বংশের জমিদারের একমাত্র ছেলে, যাদবপুর ইউনিভার্সিটি থেকে এমএসসি পাস। শুধু তাই নয়, ফার্স্ট ক্লাস ফার্স্টও বটে। সে আজ অকর্মণ্য এক বেকার যুবক, নেশাগ্রস্ত এক উন্মাদ মাতাল। একদিন কী না ছিলাম, আর আজ লালবাড়ির প্রত্যেকটা দরজায় গিয়ে ধাক্কা মারতে হয়। মা, যে কিনা ভাবতেই পারেন না তার ছেলে কোনোদিন খারাপ কাজ করতে পারে, সেই মাকেই আমি দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছি, নিঃসংকোচে, মহানন্দে। ছি, আমি তো একটা ঠক, তাই না?
আমি তো নোংরা, অমানুষ, তাই না? কত মেয়েকে রাতের পর রাত ভোগ করেছি, আবার আজ কি না একজন মেয়ের গায়ে হাত তুললাম? এই কি আমার পরিচয়? এটাই কি আমি? ঋষি আর ভাবতে পারে না, এ আজ কোন ঋষি দেখছি আমরা। অনুতাপে অনুতাপে পুড়ছে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ। ঠোঁটের কোণে এক মৃদু হাসি, তবে এ হাসি আনন্দের নয়। পাড়ার লোক থেকে শুরু করে সব আত্মীয় স্বজন আজ ঋষিকে দেখে ছি ছি করে। কোনো বন্ধু আর তার ফোন ধরে না, দেখা হলেও এড়িয়ে যায়। আজ সে বড্ড একা। যে তাকে সত্যি সত্যি ভালোবেসেছিল, সেই মাকে পর্যন্ত সে ঠকিয়েছে। বই কেনার নাম করে মদ কিনেছে, রাতের পর রাত মেয়ে নিয়ে ফুর্তি করেছে। তবে আমি আগেও বলেছি, অপরপক্ষে তার মনটা শিশুর মতোই সরল। মনে কোনো হিংসা বিদ্বেষ কিছুই নেই ছেলেটার। তবে কি আজ আবার ঋষি তার বিবেক ফিরে পাবে? রাত বাড়তে থাকে, এদিকে স্মৃতিরও চিন্তা বাড়তে থাকে ক্রমে ক্রমে। আজ তার ঋষির কথা বড্ড মনে পড়ছে। বারবার ভুলতে চাইলেও ভুলতে পারছে না ঋষিকে। স্মৃতি ভাবতে থাকে, সত্যিই তো, আজ তো আমারই দোষ ছিল। ফালতু ফালতু এতগুলো কথা শুনিয়ে দিলাম ছেলেটাকে। ছেলেটার আর কীই বা দোষ? এবার ভোর হয়, ঋষির ঘরে দরজা ধাক্কা দেওয়ার আওয়াজ। ঋষি দরজা খুলতেই দেখে তার বাবা। ঋষির বাবা আচমকাই কষিয়ে একটা চর বসান ঋষির গালে। বলতে থাকেন, বেয়াদব, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কাল সারা রাত কোথায় ছিলিস? ভাবছিস আমি খবর পাবো না? বাপের টাকা নিয়ে ফুর্তি করা হচ্ছে। ওরে, তোর জন্য তো আমি বাড়ির বাইরে পর্যন্ত বেরোতে পারবো না। ঋষির বাবা কাঁদতে শুরু করেন। পরমুহূর্তেই আবার রেগে গিয়ে বলতে শুরু করেন, এ বাড়িতে আর তোমার জায়গা হবে না। চল, ব্যাগ গোছা। চল চল, ব্যাগ গোছা। কিরে, দেখেছিস কি? কথা কানে গেল না? তোর মতো অসভ্য নোংরা ছেলে আমি আমার গোটা জীবনে দুটো দেখিনি। ঋষির বাড়িতে ইতিমধ্যেই ঋষির মায়ের বিলাপ শুরু হয়ে গিয়েছে। সেই ভোর রাতে বেরিয়ে যাওয়া ছেলেটা এখনও বাড়ি ফেরেনি। বাড়ি ফিরবে কিনা তা পর্যন্ত জানা যায়নি। কারোর ফোন পর্যন্ত ধরছে না। তাছাড়া কারোর ফোন কেনই বা ধরবে ঋষি? সমাজ তাকে বিতাড়িত করেছে। তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সমাজের প্রত্যেকটা মানুষ, এমনকি তার মাও। যদিও ছেলের এরকম কুকীর্তির কথা জানতে পেরে কোনো মায়েরই শান্ত থাকার কথা নয়। রাত 10টা বাজতে চলল। ঋষির মা রাধারানী দেবী বড় মহীয়সী রমণী। অমন শান্ত সরল মানুষ আজকাল খুবই কম দেখা যায়। তবে আজ তাকে বড্ড অস্থির দেখাচ্ছে। চেঁচিয়ে তিনি বাড়ি মাথায় করেছেন, অমন ছেলে পেটে ধরার থেকে মরে যাওয়া ভালো। শেষ পর্যন্ত আমার ছেলেটা কিনা, ছি ছি ছি, এ কথা মুখে আনাও পাপ। কি লজ্জা, কি লজ্জা! রাধারানী দেবী দেওয়ালে মাথা ঠুকতে থাকেন। আবার পরমুহূর্তেই পুত্র শোকে বলে ওঠেন, ওগো, শুনছ? তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও, দেখো গিয়ে ছেলেটা আমার কোথায় গেল। মায়েদের তাদের ছেলেদের জন্য সারা জীবন এইভাবেই কাঁদতে হয়। সন্তানের জন্য সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েও মায়েদের শুধু প্রাপ্য এই কান্নাটুকুই। আর ছেলেরাও মায়েদের কষ্ট দিতে দিতে একদিন এটাই ভুলে যায় যে তার মাও একদিন কারোর না কারোর আদলের মেয়ে ছিল। এদিকে লাল বাড়িতে স্মৃতিও বড্ড অস্থির হয়ে পড়েছে। কিছুতেই মন থেকে শান্তি পাচ্ছে না। এই লাল বাড়িতে কেউ কারোর জন্য ভাবে না, কেউ কাউকে ভালোবাসে না। একজন অচেনা ছেলে যা বা স্মৃতিকে একটু হলেও সম্মান দিয়েছিল, কিন্তু সে সম্মান পর্যন্ত নিজের হাতে ছুঁড়ে ফেলে দিয়েছে স্মৃতি। শুধু তাই নয়, তাকে অপমান পর্যন্ত করেছে। এই দ্বন্দ্বটাই বারবার স্মৃতির মনে মাথাচাড়া দিয়ে উঠছে। স্মৃতি অস্থির হয়ে বাথরুমের দিকে ছুটে যায়। কিন্তু এটা কি দেখছে স্মৃতি? একই ঘরে সুইটি আর টিনা কি করছে? সুইটি টিনাকে বলে, কিরে মাগি, এতদিন তো অনেক ছেলেরই নিচের তলার ঘা খেলি, চুষলি, কামড় বসালি, এবার আমাকে একটু শান্ত কর। আয় না, আয় না, আজ একটু। টিনা বলে, ঠিকই বলেছিস রে সুইটি, এই এক শরীর আর ভালো লাগে না। দেখ, আমরা তো ঘর বাড়ি সবই খুঁয়েছি, আমাদের আর পাপ পুণ্য কিসের? এই শোন না, বলছি আজ একটু ভালো করে মালিশ করে দে না। এর পরের দৃশ্যটা স্মৃতির বড়ই অচেনা। সুইটি টিনার ঠোঁট কামড়ে ধরে, এরপর আস্তে আস্তে গালে, চোখে, মুখে সব জায়গায় নিজের জিভের লালা ছড়িয়ে দিতে থাকে। আস্তে আস্তে কচ করে কামড় বসায় কানে। এ বড় উষ্ণ স্পর্শ। দুজন দুজনের ব্লাউজ খুলতে শুরু করে। এরপর টিনা সুইটির গোটা পিঠ জিভ দিয়ে চাটতে থাকে। এক কোমল স্পর্শ, রসের আদান প্রদান, দুটো নরম শরীরের এক অমোঘ মিলন। এরপরে সুইটি টিনার ওপর চেপে আলতো আলতো করে কামড় বসায় ওর পিঠে। চেখে দেখে নেয় নারী মাংসের অতুলনীয় স্বাদ, গন্ধ সবকিছু। এখন দুজনেই সম্পূর্ণ নগ্ন। এই প্রথমবারের জন্য পুরুষ শরীর ছেড়ে দুজনেই চেটে চলেছে পরস্পরের শ্বেতশুভ্র দুখানি স্তন। কামনার বশে পান করে চলেছে হলুদাভত্যুগ্ধ রস। এ হল একরাশ বিলাসিতা। এর পরেই অন্তিম সংস্কার। দুজনেই নেশাতুর হয়ে চেটে চলেছে পরস্পরের রসে ভেজা জনি। একরাশ সুখ।
শুধু তাতেই শেষ নয়, পরস্পরের যোনিপথে আঙুল ঢুকিয়ে তারা পুরুষ শরীরের অভাবটুকু পর্যন্ত পূরণ করেছে। ছি, এটা কি প্রেম? একে কি পবিত্রতা বলা চলে? একে বলে শরীরের খিদে। এর বড় মায়ার টান কেউ এড়াতে পারে না। খানিকক্ষণের মধ্যেই স্মৃতির সুস্থ শরীরটা অসুস্থ হতে শুরু করল। আসলে পৃথিবীর সব নোংরামি তার কাছে অবিশ্বাস্য বলে মনে হয়। স্মৃতি মেয়েটা বড্ড সরল। সে কখনো বিশ্বাসই করতে পারেনি যে এত রহস্য পৃথিবীর মধ্যে লুকিয়ে আছে। স্মৃতি বাথরুমে গিয়ে বমি করে ফেলে। তারপর হঠাৎই বিউটি মাসির ঘর থেকে রাঙাবাবুর গলার আওয়াজ পায়, চিৎকার চেঁচামেচির আওয়াজ। রাত প্রায় 11টা বাজতে চলল। ঋষির এখনও ঘরে ফেরার নাম নেই। কি করছে ছেলেটা? কিছু খেয়েছে কিনা? কখন বাড়ি ফিরবে? এ নিজ তার মা তথা রাধারানী দেবীর প্রভূত চিন্তা। তার বাবা গেছেন নিরুদ্দেশ ছেলের খোঁজ করতে। কিন্তু কী বা লাভ? এত বড় শহরটার মধ্যে তিনি কোথায় বা খুঁজবেন ঋষিকে? আর অপরপক্ষে লাল বাড়িতে চলছে অন্য কাণ্ড। দুই নারী শরীরের আশ্চর্য মিলন দেখে বাথরুমে গিয়ে বমি করছে স্মৃতি। এরপর নিজেকে একটুখানি সামলে নিয়ে স্মৃতি বিউটি মাসির ঘরের দিকে এগোয়। দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢোকে। দেখে রাঙাবাবু আর বিউটি মাসি বিছানায় শুয়ে আছে। ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। কোনো কিছুর পরোয়া না করে স্মৃতি বলে বসে, মাসি, কাল মাসি। বিউটি মাসি রেগে গিয়ে বলে, কি মাসি মাসি করছিস? যা বলার তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। এবার স্মৃতি এক নিমেষে বলে ফেলে, কাল সকালের দিকে আমাকে একবার বাইরে যেতে হবে। কিসের জন্য? মাসি বলে। এই একটু কাজ ছিল, স্মৃতি বলে। স্মৃতি যে ঋষিরাজবাবুর সাথে দেখা করতে চাইছে এটা মাসি বুঝতে পারে, কিন্তু তিনি এটা কি করেই বা মেনে নেবেন যে তার লালবাড়ির একজন মেয়ে বাইরের ছেলের সাথে প্রেম করছে? এইবার মাসি ক্ষেপে গিয়ে বলে, তোর তো সাহস কম নয় মাগি, বাইরের ছেলের সাথে প্রেম করছে। তোর প্রেম আমি বাড়তে দেব না, দাঁড়া, যা বেরো, চুপচাপ নিজের ঘরে যা। একটু পরেই কাস্টমার আসবে, তাকে দিয়ে শরীরের যত জ্বালা আছে মিটিয়ে নিবি। স্মৃতি আর কী বা বলবে? ওদের মুখে কোনো প্রতিবাদ থাকতে নেই। নালিশ করার অধিকার ওদের কেউ দেয়নি। তাই স্মৃতি ফিরে আসে। স্মৃতি ভাবে আর মনে হয় তার ঋষির সাথে দেখা হবে না। স্মৃতি এও ভাবতে থাকে, আচ্ছা, শরীর দিয়ে যদি প্রেমটাকে বিচার করা যেত তাহলে তো এই বন্ধুত্ব বলে জিনিসটা আর থাকত না। থাকত না কোনো সম্পর্কের দায়িত্ব সামলানোর চেষ্টা। থাকত না বুড়ো বয়স অবধি স্বামী স্ত্রীর একে অপরের পাশে থাকার একান্ত ইচ্ছা। রাঙাবাবু মানুষটা যে একজন সহৃদয় ব্যক্তিত্ব সেটা আমি বলবো না, তবে উনি রসিক বটেন। মানুষের জন্য ওনার প্রাণও মাঝে মাঝে কাঁদে। রাঙাবাবু বিউটি মাসিকে বলে ওঠে, আরে বিউটি, তুমিও না, মেয়েটা একটু বাইরে যেতে চাইল আর তুমিও অমনি বারণ করে দিলে। বয়স কম, বাইরে থেকে একটু ঘুরে আসতে চাইলে যাক না, তাতে দোষের কি আছে বলো তো? আজ মাসিকে যেন একটু অন্যরকম দেখাচ্ছে। ওনার অতীতটাকে যেন মাসি বারবার মনে করার চেষ্টা করছে। মাসির মুখ চোখ লাল হয়ে গেছে। মাসি বলতে শুরু করে, দোষ কিসের? মেয়েটা প্রেম করছে রাঙাবাবু, আমি স্পষ্ট বুঝতে পারছি। আর বেশ্যাদের প্রেম করতে নেই রাঙাবাবু, এ কথাটা আপনি আমাকে শিখিয়েছেন, এ কথাটা আপনার সমাজ আমাকে শিখিয়েছে। আমাদের শুধু শরীরটা দিয়ে বিছানা গরম করতে হয়, কারোর মন আর আমরা জিততে পারি না। আপনি কি সব ভুলে গেলেন নাকি? মনে পড়ে এক সদ্য যৌবনপ্রাপ্ত নারী যখন রাতের অন্ধকারে এসে নিজের স্বামী হওয়ার জন্য আহ্বান জানিয়েছিল, তখন তাকে ভালোবাসা সত্ত্বেও শুধুমাত্র সমাজের ভয়ে আপনি তাকে ত্যাগ করেছিলেন? ওই রাতের অন্ধকারে তাকে তাড়িয়ে দিয়েছিলেন নিজের রাজবাড়ির দরজা থেকে। কি মনে পড়ে সেই রাতের কথা? রাঙাবাবু বলে, আমার সব মনে আছে বিউটি, কিন্তু আজ তুমি কেন এসব কথা তুলছ? বিউটি মাসি আবার বলতে শুরু করে, কেন তুলব না রাঙ্গাবাবু? আপনি সেদিন আমায় বলেছিলেন বেশ্যাদের প্রেম করা বারণ, ওদের নাকি কোনো সংসার হয় না। আমি সেদিন সারা রাত ধরে শুধু কেঁদেছিলাম। তা সত্ত্বেও সেদিন রাতে আমাকে ভোগ করা হয়েছিল। সেদিন পর্যন্ত আমাকে কেউ ছাড় দেয়নি রাঙাবাবু, কেউ একবারের জন্যও জানতে চায়নি কেন কাঁদছি। আর আজ ওই মেয়েটাকে আমি কেন ছাড়ব বলতে পারেন? বেশ্যাদের প্রেম করতে নেই রাঙাবাবু, ওদের মনের কথা কারোর সাথে ভাগ করে নেওয়ার অধিকার পর্যন্ত ওদের নেই। আজ আপনি আসুন, কাল কথা হবে। বিউটি মাসির চোখে জল। স্মৃতি কি করবে বুঝতে পারছে না। লালবাড়ি থেকে একটু দূরেই একটা পুকুর আছে। স্মৃতির কোনো কিছু ভালো না লাগলে সে ওই পুকুরের ধারে গিয়েই বসে থাকে। পুকুরটা বাঁধানো, লাইট দিয়ে চারপাশটা খুব সুন্দর করে সাজানো। স্মৃতি ওখানে গিয়েই বসে থাকার সিদ্ধান্ত নেয়। রাঙাবাবু চলে যাওয়ার পর বিউটি মাসি ঘরের ছিটকিনি লাগিয়ে দেয়। তার ওই থমথমে লাল হয়ে যাওয়া মুখটা গুঁজে দেয় সাদা বালিশটায়।
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে বিউটি মাসি। তার অতীত তাকে কুড়ে কুড়ে খাচ্ছে আজও। সে কথা মনে পড়লে আজও তার চোখে জল আসে, আর তার অতীতের গল্পটা আমাদের এই গল্পের এক অনবদ্য অংশ। এই সময় যখন মাসি কাঁদছে, তখনই সুযোগ বুঝে স্মৃতি লাল বাড়ি থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, এবার একটু অতীতে ফিরে যাওয়া যাক। তখন বিউটি মাসির বয়স 18 কি 19 হবে। ভালো নাম সুনয়নী চক্রবর্তী, বাবার নাম গদাধর চক্রবর্তী। জন্মের সময় থেকেই মাসির চোখ দুটো খুব মায়াবী, টান টান, বেশ সুন্দর, তাই এরূপ নামকরণ। ছোটবেলা থেকেই তাকে সবাই নয়ন বলেই ডাকত। তার বাবা গদাধরবাবু শিকদার বংশের জমিদার বাড়ির বিভিন্ন কারবারের হিসেবপত্র সামলাতেন। হ্যাঁ, ঠিকই ভাবছেন, এই জমিদার বাড়ির ছেলেই হল রঙ্গশ্রী শিকদার ওরফে রাঙাবাবু। তখন তার বয়স 22-23 হবে। তার বাবা বিপিন বিহারী শিকদার তখন বাতাসপুরের জমিদার। এই বিপিনবাবুও খুব রসিক মানুষ ছিলেন। শুধু তাই নয়, তার প্রতিটি রাত কাটত আলাদা আলাদা বাইজিদের সাথে। তখন আমাদের বিউটি মাসি ওরফে সুনয়নী দেবী বিভিন্ন অনুষ্ঠানে শিকদার বাড়ির বিশাল উঠোনে নৃত্য পরিবেশন করতেন। আহা, কি না তার রূপের বাহার, আর কি না তার সুর, তাল, ছন্দের জ্ঞান, যেন স্বয়ং রাধারানী। আর তার নাচ দেখে শিকদার বাড়ির বহু গুণীজনই আমোদ আহ্লাদে মেতে উঠত। এসব কিছু যখন হচ্ছে, রাঙাবাবু তখন বিলেতে ছিলেন। বিপিনবাবু তার একমাত্র সন্তানকে ওকালতি পড়ার জন্য বিলেতে পাঠিয়েছিলেন। এমতাবস্থায় হঠাৎই একদিন গদাধরবাবু হৃদরোগে মারা যান। বাড়িতে একলা বিধবা মা, সঙ্গে চরম আর্থিক অনটন। বিউটি মাসি তথা সুনয়নী দেবী এমন সংকটে কি করবেন, কার কাছেই বা ছুটে যাবেন, কিচ্ছু বুঝতে না পেরে হাত পাতেন বিপিনবাবুর কাছে। তার বাবা এতদিন বিপিনবাবুর কাছে কাজ করেছে, তিনি নিশ্চয়ই কিছু সাহায্য করবেন, এই ভেবে বিউটি মাসি সেদিন ছুটে গিয়েছিল বিপিনবাবুর কাছে। কিন্তু সেদিন মাসি বুঝতে পারেনি যে তার ওই একটা সিদ্ধান্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজীবনের জন্য তাকে বন্দী থাকতে হবে পুরুষ জাতির শরীরের কাছে। বিউটি মাসি তথা সুনয়নী দেবী সেদিন বিপিনবাবুর কাছে ছুটে গেলে বিপিনবাবু তাকে একটা কথাই বলেন, পরশু বিদেশ থেকে কয়েকজন সাহেব ব্যবসার কাজে আসবে, বুঝলি? তুই একটু নেচে গিয়ে ওনাদের খুশি করে দিস, কেমন? তারপর তো আমি আছি, সব টাকার ব্যবস্থা করে দেব। আর শোন, রাতে যদি কেউ শুতে ফুতে চায় তাহলে বারণ করবি যেন, একদম ভয় পাবি না, যা করতে বলবে করবি। আরে বেশি কিছু কাজ নয়, একটু আদর করে দিবি তাহলেই হবে। আর হ্যাঁ, তুই এখন থেকে এখানেই থাকবি, কেমন? রাতে আমিও একবার করে যাব, বেশি কিছু করব না, ওই একটু, বুঝলি তো? সেই শুরু হলো আত্মসমর্পণ করা। পুরুষ জাতির সামনে নিজের লজ্জার ভূষণ ত্যাগ করে নগ্ন হয়ে সব অত্যাচার মুখ বুজে সহ্য করার এক নীরব সংগ্রাম। সেই সংগ্রাম আজও চলছে। তবে সব কিছুর মধ্যে বিউটি মাসি কোনো কালেই মাসিকে নিজের শরীরের সুখের জন্য ব্যবহার করেননি, বরং ভালোবেসেছেন তাকে। বিলেত ফিরে বিউটি মাসি তথা সুনয়নী দেবীর ওপর হওয়া সব অত্যাচারের প্রতিবাদ করেছিলেন তিনি, তবে কোনো লাভ হয়নি। তার পিতা বিপিনবাবু সকৌশলে রাঙাবাবুর মুখ বন্ধ করে রেখেছিলেন। এই হল অতীতের ইতিকথা। এদিকে লাল বাড়িতে হইচই পড়ে গেছে। আজ প্রায় 1 সপ্তাহ পর লাল বাড়িতে এসে উপস্থিত হয়েছেন রসময় তালুকদার। ইনিও এই গল্পের এক অন্যতম চরিত্র, বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব। লালবাড়ি তৈরি হওয়ার কিছু বছর পর থেকেই তিনি এখানে আসতে শুরু করেন। এনার বাবা কাকারা ছিলেন বড় বড় সব মহাজন। সেই সূত্রেই অর্থ সম্পদও এনাদের কিছু কম নয়। রাঙাবাবুর সঙ্গে এনার প্রধান পার্থক্যটি হল এই লোকটি বড়ই পাষাণ, কিন্তু রাঙাবাবুর চরিত্রটা ঠিক তার বিপরীত। মানুষের প্রতি ভালোবাসা তার অল্প হলেও আছে। সুইটি এসে এবার মাসিকে খবর দেয়, মাসি, রসময়বাবু এসেছেন, তাড়াতাড়ি এসো। আর হ্যাঁ, কে রেডি হবে বলো? 1 সপ্তাহ পর এলেন, খুশি তো অনেক করতেই হবে, তাই না? মাসি বলে, কে রেডি হবে মানে? স্মৃতিকে তাড়াতাড়ি রেডি হতে বলো, ভালো করে সাজাবি। এদিকে স্মৃতি এখন লালবাড়ির পাশের বড় পুকুরটার ধারে হেঁটে বেড়াচ্ছে। পুকুরটার নাম হলো খিড়কি। স্মৃতির মনটাও আজ বড় উতলা। একবার যদি ঋষিবাবুর সাথে দেখা হয়ে যেত তাহলে খুব ভালো হতো। হঠাৎই স্মৃতির চোখে পড়ে খিড়কির ওই পারের ঘাটে বসে কে যেন সিগারেট খাচ্ছে। মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। কে ওই লোকটা? এত রাতে কি বা করছে এখানে? স্মৃতির মনে প্রশ্ন জাগে। খিড়কি পুকুরের পাশ ধরে স্মৃতি এগিয়ে যেতে থাকে। এবার কিছুটা হলেও লোকটার মুখটা বুঝতে পারছে সে। ও মা, এই কি? এ তো ঋষিবাবু, স্বয়ং ঋষিরাজ রায়। ডান হাতে সদ্য জ্বালানো একটা সিগারেট আর বাঁ হাতে একটা বাংলা মদের বোতল।
ভগবানের মনে হয় এইটাই অভিপ্রায় ছিল যে এই সমাজ আর পরিস্থিতি যতই স্মৃতি আর ঋষিকে আলাদা করে দিক না কেন, মিলন ওদের হবেই, সে যেভাবেই হোক না কেন। এখন শুধু একটা বিষয়ই দেখার যে এই গোপন প্রেম চলে কতক্ষণ। স্মৃতি আরও কাছে এগিয়ে যেতেই বুঝতে পারে যে সারা গায়ে মুখে মদ মাখানো অবস্থায় বসে আছে ঋষিবাবু। তাকে দেখে স্মৃতির মনে হচ্ছে আজ যেন সব খুইয়েছে মানুষটা। এই বিশাল বড় পৃথিবীতে তার নিজের বলতে যেন আজ কেউ নেই, বড় একলা হয়ে গেছে এই মানুষটা। ঋষি তখন আধা বেহুশ, সামনে যে কে এসে দাঁড়িয়েছে সেটাও ভালো করে লক্ষ্য করেনি সে। তবে চিন্তা ভাবনার শক্তি এখনও হারায়নি সে। মুখে তার কোনো বিকৃতি নেই, তবে দুই চোখ দিয়ে গড়গড় করে বেরিয়ে আসছে অশ্রুধারা। সে কাঁদছে। অনেকক্ষণ হয়ে গেল ঋষি কাঁদছে। অনেক কাল পর সে এমন প্রাণ খুলে কাঁদছে, তবুও তার মন থেকে বোঝাটা নামছে না। সে বিড়বিল করে বলতে শুরু করে, কেন বেঁচে আছি আমি? বাবার টাকায় খাই দাই, ঘুরে বেড়াই, রাতে মেয়ে নিয়ে ফুর্তি করি, চাকরি বাকরির কোনো চেষ্টা নেই। ভালোই করেছে বাড়ি থেকে তাড়িয়েছে। এমন অমানুষ ছেলে থেকেই বা বাড়িতে রাখতে চায়। এইবার স্মৃতি মুখ খোলে, অমানুষ হতে যাবেন কেন আপনি? অনেক কাল হয়ে গেল ভালোবেসে দুটো কথা পর্যন্ত কেউ বলে না, কিন্তু আপনি আমাকে সম্মান দিয়েছেন। ভালোবেসে হোক কিংবা বিবেকের খাতিরেই হোক, আপনি আমার জন্য চিন্তা করেছেন। টাকা দিয়ে আমার ঘরে ঢুকেও আমাকে একটু অসম্মান পর্যন্ত করেননি, বরং আমার জন্য মলম কিনে এনে আমার পিঠের ওই কাটা দাগগুলোতে মলম পর্যন্ত লাগিয়েছেন। সরি ঋষিবাবু, এরপরেও আপনাকে কত ছোট বড় কথা বলেছি। এবার ঋষি হুঁশ ফিরে পায়। তুমি কেন সরি বলছ? সরি তো আমার বলার কথা। ছি, আমি কিনা আগের দিন তোমার গায়ে হাত তুললাম। ছি। স্মৃতি বলে, না না ঋষিবাবু, সেদিন আমার একটুও লাগেনি। এখন এসব কথা ছাড়ুন না। বলছি যে আপনি এখন এখানে বাড়ি যাবেন না? অনেক রাত হয়ে গেল তো। ঋষি বলে, আমার বাড়ি নেই স্মৃতি, আমার বাড়ি নেই। আসলে আমাদের মতো ছেলেদের বাড়ি থাকতে নেই। কি করব বলো? প্রতি রাতে মেয়েদের নিয়ে ফুর্তি করা এক বেকার যুবককে কেই বা নিজের বাড়িতে জায়গা দেবে, ঠিক কিনা বল? এইবার ঋষি মৃদু হেসে বলে, বাবা তাড়িয়ে দিয়েছে। যাও, মাথার ওপর একটা ছাদ ছিল সেটাও গেল। আমার এসব বিষয়ে কোনো চিন্তা নেই জানো, খালি কষ্ট হয় একজনের কথা ভেবেই, আমার মা। সারা জীবন এই মানুষটা আমাকে মানুষ করার জন্য নিজের সুখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে এলো। আর আজ তাকেই কিনা শুনতে হচ্ছে তার স্কলার ছেলে আজকাল রাত হলেই মদ খেয়ে বেশ্যালয়ের দরজায় গিয়ে ধাক্কা নালে। ওনার কাছে এর থেকে কষ্টের কী বা হতে পারে বলো? জানো স্মৃতি, আমার মা না প্রতি রাতে বালিশে মুখ গুজে কাঁদে। কার জন্য জানো? আমার জন্য। অথচ কাউকে বলতে পারে না তার এই কষ্টের কথা। ঋষি নিজেও জানে না তার অজান্তে স্মৃতি তার কত বড় বন্ধু হয়ে উঠেছে। তার মনের সব কথা সে আজ স্মৃতিকে বলতে পারছে, নিঃসংকোচে, নির্ভয়ে। ওদের এই নিবিড় বন্ধুত্ব ঋষির মনকে আরও হালকা করে তুলছে। তার মনে হচ্ছে এই আলাপচারিতা, এই বন্ধুত্ব বড়ই শান্তির। স্মৃতি এবার ঋষিকে থামিয়ে দিয়ে বলতে থাকে, আপনাদের তো তাও কেউ আছে ঋষিবাবু, আমার তো সেটাও নেই। বেশ্যাদের কি আর মা বাপ হয় নাকি ঘর হয়? এই আমাকেই দেখুন না, আজ প্রায় ৪-৫ বছর হয়ে গেল বাড়ি থেকে কেউ আসেনি খবর নিতে। বরং শুনেছি নাকি বাড়িতে এখন আমার নাম নেওয়ায় বারণ। আমি একজন বেশ্যা কিনা। স্মৃতি কাঁদতে থাকে। ঋষি স্মৃতির মাথাটা নিজের বুকের কাছে টেনে নেয়। আস্তে আস্তে নিজের হাতটা বুলিয়ে দেয় স্মৃতির মাথায়, মুছিয়ে দেয় চোখের জল। এরপর ঋষি বলে, কেউ নেই মানে? কেউ নেই মানেটা কি? আমি কি কেউই নয়? আমরা তো বন্ধু নাকি? একদম কাঁদবি না, চোখের জল মোছ। হ্যাঁ, আর একটা কথা বলি, আমার সাথে অত বাবু বাবু করে কথা বলতে হবে না, ঠিক আছে? বন্ধু তো নাকি, তুই তো কারি করে বলবি, ঠিক আছে? কি স্মৃতিরানী, দুঃখ গেছে না এখনও আছে? এবার স্মৃতি বলে, ঠিক আছে, বন্ধুই যখন হয় তখন আমারও একটা কথা শুনতে হবে তোকে। এই প্রতিদিন মদ খাওয়া কিন্তু ছাড়তে হবে তোকে, ঠিক আছে? আর হ্যাঁ, সোজা বাড়ি যা, আর ভালো ছেলের মতো মা বাবার কাছে ক্ষমা চেয়ে নে। আর কাল থেকে চাকরির পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে শুরু কর, ঠিক আছে? চল আজ বাড়ি যা, পরে দেখা হবে। ঋষি এবার বলে, ওকে বাবা, দেখছি কি করা যায়। যাই হোক, এই বন্ধুত্বের জন্য একটা লাভ কিন্তু হয়েছে। দুজনের মনটা একটু ভালো হয়েছে, আর প্রায় মরে যাওয়া দুটো মানুষ আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। কিন্তু অতই কি সহজ? সবকিছু কি এত তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে? না, কখনোই নয়।
এদিকে লালবাড়িতে কোথাও স্মৃতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিউটি মাসি স্মৃতিকে খোঁজার জন্য এবার খিড়কি পুকুর পর্যন্তও চলে এসেছে। আবার এদিকে ঋষির বাবাও তাকে খুঁজতে খুঁজতে খিড়কি পুকুর অবধি চলে এসেছেন। আজ লালবাড়িতে এক বিশাল কাণ্ড। স্মৃতিকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, উপরন্তু আবার এই রসময় বাবু নিজেকে আর সামলে রাখতে পারছেন না। বয়স হলেও লোকটার আলুর দোষ এখনও যায়নি। তিনি ছটফট করতে থাকেন, কখন স্মৃতি আসবে, কখনই বা উনি স্মৃতিকে নগ্ন অবস্থায় দেখবেন আর তাকে কামড়াবেন, আঁচড় কাটবেন, ইত্যাদি ইত্যাদি। তিনি আর অপেক্ষা করতে না পেরে সুইটিকে বলেন, এই সুইটি, চল না, একটু গা হাত পা মালিশ করে দিবি, চল চল, খুব ব্যথা বুঝলি, যতক্ষণ না স্মৃতি আসছে ততক্ষণ তোকে দিয়েই কাজ চালাবো, চল চল। সুইটি রসময়বাবুর কথা সকৌশলে এড়িয়ে যেতে থাকে, কারণ সুইটি খুব ভালো করে জানে রসময়বাবুর মধ্যে একটা নারকীয় পশুত্ব আছে। নারী মাংসের প্রতি তার অমোঘ টান, তার নিচের তলার ধার এতই বেশি যে রক্ত পর্যন্ত বার করে দিতে পারেন যোনি থেকে। তার চেয়ে বরং এই বেশ ভালো আছি, কী বা লাভ ওনার সঙ্গে শুয়ে, সেই তো মুখ বুজে নির্মম অত্যাচার সহ্য করার একটা খেলা। এদিকে বিউটি মাসিকে খুবই চিন্তিত দেখাচ্ছে। স্মৃতিকে লালবাড়ির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। স্মৃতিকে খুঁজতে খুঁজতে বিউটি মাসি এবার খিড়কি পুকুর অবধি চলে এসেছেন, কিন্তু এখনও কিছু নজরে পড়েনি তার। এবার তিনি পুকুরের ওপরের দিকে রওনা দিলেন এবং যথারীতি দেখতে পেলেন স্মৃতিকে, তাও আবার ঋষিবাবুর সাথে। বুঝতে পারলেন তার সন্দেহই ঠিক। পিছন থেকে গিয়ে তিনি খপ করে চুলের মুঠিটা টেনে ধরলেন স্মৃতির। তখন স্মৃতি ঋষির বুকে মাথা গুজে দিয়েছিল। মাসি বলতে থাকে, কিরে মাগি, তোর তো সাহস কম নয় দেখছি, বেশ্যা হয়ে রাত বিরেতে পরপুরুষের সাথে প্রেম করছে, রস বেড়ে গেছে নাকি বুকে, নাকি আমাদের কাস্টমারগুলোকে আর পছন্দ হচ্ছে না, কোনটা? শিগগির চল, রস যখন অতই বেড়েছে, লালবাড়িতে রসময়বাবু এসেছেন, ওনার শরীরে একটু রস ছড়াবি চল, আর কাল থেকে তোর বাইরে বেরোনোর সব রাস্তা বন্ধ। বিউটি মাসি স্মৃতিকে নিয়ে যাবে, এমন সময় রাগে এক প্রতিবাদী ভাষায় ঋষি কিছু বলতে যাবে, ঠিক এমন সময় এক নিমেষে সব কিছু বদলে গেল। ঋষিকে খুঁজতে খুঁজতে বিউটি মাসির সামনে এসে দাঁড়ালেন ঋষির বাবা, স্বয়ং নারায়ণচন্দ্র রায়। এই সময় কিছুক্ষণের জন্য নিস্তব্ধতায় কাটল। সবাই হতবাক। সব চরিত্র আজ একসাথে উপস্থিত হয়েছে, যেন কোনো এক ঘটনার ফয়সালা করার জন্য। সবাই ভেতরে ভেতরে ফুঁসছে, কি করবে ভেবে পাচ্ছে না। এইবার বিউটি মাসি বলতে শুরু করে, নারায়ণবাবু, নিজের ছেলেকে সামলান। রায় বংশের জমিদার বাড়ির ছেলে বলে এতদিন অনেক ছাড় দিয়ে এসছি, কিন্তু আর নয়, অনেক হয়েছে। আমাদের মেয়ের সাথে আপনার ছেলে প্রেম করবে, এটা আমরা কিছুতেই মেনে নেব না। না মানে আমি বেশি কিছু করব না, এই ধরুন সকাল সকাল খুব ভালো মনে আপনি মর্নিং ওয়াক করতে বেরোলেন, আর কিছু দূর গিয়েই ওই খালপাড়ের সেতুটার নিচে আপনার ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলেন। ঘটনাটা কেমন লাগবে বলুন তো আপনার? কিংবা এইটা ছাড়ুন, ধরুন বাড়িতে একদিন সত্যনারায়ণের পুজো চলছে, আর ঠিক সেই সময় আপনার বাড়িতে পুলিশ ঢুকল, বলল নাকি ধর্ষণের দায়ে আপনার ছেলেকে গ্রেপ্তার করা হবে। এটাই বা আপনার কেমন লাগবে? তাই বলছি, ছেলেকে বাড়ি নিয়ে যান আর ছেলের ওপর একটু নজর রাখুন, নইলে কিন্তু আমাকে আবার আপনার ছেলের ওপর নজর রাখতে বাধ্য হব। আর হ্যাঁ, আপনার ছেলেকে যদি আর কোনো দিন এই লালবাড়ির চত্বরে দেখি, তাহলে কিন্তু পরের দিন সকালে আপনি আপনার ছেলেকে আর দেখতে পাবেন না, কেমন? তাহলে আমরা চলি। ঋষি আজ খুব অসহায়, নিরুপায়। যা কিছু সুন্দর করে সাজাতে গেছে তার সব কিছু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। ওর জন্য ভেতরে ভেতরে পুড়ছে সবাই। স্মৃতির জন্য তো ওর কষ্ট হচ্ছে বটেই, তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে ওর বাবার জন্য, যে মানুষটা সারা জীবন মাথা উঁচু করে বেঁচে এসেছে, যার দিকে কেউ কোনোদিন আঙুল তুলে কথা পর্যন্ত বলতে পারেনি, আর আজ তাকেই তার গুণধর ছেলের জন্য সব অপমান মুখ বুজে সহ্য করতে হলো। ছি, এর থেকে মরে যেতাম বেশি ভালো হতো। নারায়ণবাবু নির্বাক, তার শরীরটা কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হতে শুরু করেছে। তিনি বলেন, তুই আমায় মুক্তি দে বাবা, তুই আমায় মুক্তি দে। তোর মতো ছেলে পাওয়ার থেকে তো আমার মরে যাওয়া ভালো ছিল রে। এক রাতের জন্য বাড়ি থেকে বের করে দিলাম যাতে নিজের ভুলটা বুঝতে পারিস। ভুল ছিলাম আমি তো বুঝতেই পারিনি তোর মতো একটা চরিত্রহীন লম্পট ছেলে কি করেই বা এক রাতের মধ্যে শুধরে যাবে। ঠিকই তো, ভুলটা তো আমারই ছিল। একটাই কথা বলি, তুই যেখানে যাবি যা, স্বর্গে নরকে যেখানে যাবি যা, কিন্তু আমাদের ওই রায়বাড়ির আশেপাশে যেন তোকে না দেখি। আজ থেকে ভাবব আমার কোনোদিন কোনো ছেলে ছিলই না। নারায়ণবাবু অঝরে কাঁদতে থাকেন। তিনি যে ঋষিকে ভুল বুঝলেন,
এটা তিনি কোনো ক্রমেই টের পেলেন না। লালবাড়ি এখন উত্তপ্ত। রসময়বাবু এইমাত্র স্মৃতির ঘরের দরজা ছিটকিনি দিয়ে এক পা করে এগোতে থাকেন, আর স্মৃতি ভয়ে দরদর করে ঘামতে থাকে। মনে তার একটা নীরব আতঙ্কের সৃষ্টি হয়েছে যেন। স্মৃতি খুব ভালো করে জানে এই মানুষটি বড়ই হিংস্র, বিছানায় বেশ্যাদেন মানুষ বলেই মানেন না, শুধু কামনা ভোগের বিলাসিতায় মত্ত হয়ে নিজের পশুত্বকে ধীরে ধীরে আবহান করতে থাকেন। রসময়বাবু তার টলমল পা দুটো নিয়ে এগোতে থাকেন আর বলতে থাকেন, সেই কোন আমলে এসেছিলাম এই লালবাড়িতে, প্রায় 1 সপ্তাহ হবে বোধহয়। বড় খিদে জমে আছে রে। এই দেখ না, এক্ষুনি কেমন লালা ঝরতে শুরু হয়ে গেছে। আমায় একটু শান্ত করে দে না কুই। বউ আমায় সুখ দিতে পারে না রে, তাই তোদের কাছে আসা। আমি জানি বয়স আমার নেহাতি কম নয়, চুলে পাকও ধরেছে বেশ, কিন্তু কি করব বল, নিচের পাখিটা একদম মানতে চায় না রে, খালি ছটফট আর ছটফট। আর দুর্ভাগ্যের বিষয় যে এই পাখিটা আবার তোর গর্তে না ঢুকলে কিছুতেই শান্ত হয় না, খালি ছটফট ছটফট করেই চলে সারাক্ষণ। চল, অনেক কথা শুনেছিস, এবার খুলতে শুরু কর। ওহ সরি, আমিই খুলে দিচ্ছি, তুই খামোখে এত কষ্ট করতে যাবি কেন বল। এইবার রসময়বাবু আস্তে আস্তে স্মৃতির সব লজ্জার ভূষণ তার কাছ থেকে ছিনিয়ে নিতে থাকে, নিজেও উলঙ্গ হয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ে। তারপরই ঘটে বহু অপেক্ষার সেই মিলন। রসময়বাবু ঝাঁপিয়ে পড়েন স্মৃতির ওপর, জন্তুদের মতো হিংস্র দাঁতগুলো নিয়ে কষিয়ে কামড়ে ধরেন স্মৃতির নরম তুলতুলে কানখানি। স্মৃতি জোয়ে চিৎকার করে ওঠে, আর পরমুহূর্তেই নিজের থাবার মতো হাতের আঙুলগুলো স্মৃতির মুখে গুজে দেন তিনি। সঙ্গে সঙ্গে স্মৃতির ওই ধবধবে সাদা মুখখানি লাল হয়ে ওঠে। এরপর রসময়বাবু সে কত রকমের না কাণ্ড করতে থাকেন। তার মুখের লালায় তিনি ভিজিয়ে দেন স্মৃতির গোটা শরীর, জিভ দিয়ে চাটতে থাকেন স্মৃতির প্রতিটি অঙ্গের কোণাগুলোকে। শুধু তাই নয়, স্মৃতির পিঠে, পায়ে, ঘাড়ে কামড় পর্যন্ত বসাতে থাকেন তিনি। নখ দিয়ে আঁচারাতে থাকেন যোনি ছিদ্রের আশেপাশের জায়গাগুলো। এইভাবে কেটে যায় অনেকক্ষণ। তারপরই স্মৃতির চুলের মুঠি ধরে নিজের ওই শক্ত ধারালো পুরুষ দণ্ডটি সজোরে ঢুকিয়ে দেন স্মৃতির যোনি ছিদ্রে। স্মৃতি আহ বলে চিৎকার করে ওঠে। তখন রসময়বাবু তার চুলের মুঠিটা আরও শক্ত করে চেপে ধরেন, নিজের পুরুষ দণ্ড দিয়ে স্মৃতির নারীত্বকে বারবার পিষতে থাকেন। স্মৃতির চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে জল। স্মৃতির যেটুকু সম্মান বেঁচে ছিল তাও তিনি জোর করে কেড়ে নিতে থাকেন। আর এই দৃশ্যই বাইরে থেকে দেখতে পায় সেই মানুষটি যে কোনোদিন আদতে চাইনি যে স্মৃতিকে এভাবে কষ্ট পেতে হোক, সেই ঋষিরাজ রায়। তারও চোখের কোণ দিয়ে বেরিয়ে আসে জল, কারণ তিনি অসহায়, নিরুপায়। তিনি চাইলেও কিছু করতে পারবেন না, আর তিনি লালবাড়িতে ঢুকতে পর্যন্ত পারবেন না। এতে তার সঙ্গে সঙ্গে স্মৃতিরও ক্ষতি হবে, ওর ওপর অত্যাচার আরও বাড়বে। শুধু তাই নয়, তার বাবাকে আবারও অপমান করবে ওই বিউটি মাসি। সে দরদর করে ঘামছে, রাগে ক্ষোভে, কিছু না করতে পারার অতৃপ্তিতে। সবশেষে অন্তিম সংস্কার। রসময়বাবু তার পুরুষ দণ্ডটি তাড়াতাড়ি বের করে এনে স্মৃতির মুখের কাছে ধরেন, আর বেরিয়ে আসে তার তথাকথিত পুরুষত্বে অহংকার তথা বীর্য। স্মৃতির লাল টুকটুকে মুখে ছড়িয়ে পড়ে ওই বীর্য। লজ্জায় ঘৃণায় গা হাত পা গুলিয়ে ওঠে স্মৃতির। সে মুখ সরিয়ে নেয়। তার এরূপ আচরণ দেখে রসময়বাবু বলতে থাকেন, ঘৃণার কিছু নেই রে স্মৃতি, ঘৃণার কিছু নেই, এ হলো চরানামৃত। হ্যাঁ রে, বিশ্বাস কর, তুই কত বড় ভাগ্যবান বলতো তুই যে এটা তুই পেলি। ভয়ের কিছুই নেই, একটু চেটে নে, পুণ্য হবে। হ্যাঁ রে, সত্যি বলছি, এ জিনিস সবাই পায় না। এই কাণ্ড দেখে ঋষি ভেতরে ভেতরে ফুঁসছে। তার নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে। তার এক হাতে ধরা থাকা মদের বোতলের ওপর সে চাপ বাড়াতে থাকে, রাগে ক্ষোভে ঘৃণায় লজ্জায়। আর অবশেষে দুম করে একটা আওয়াজ, ফেটে যায় মদের বোতল। ঋষির হাত ক্ষতবিক্ষত। তার হাত থেকে অঝরে গড়িয়ে পড়তে থাকে উষ্ণ গাঢ় লাল রক্ত। সে আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটে চলে আসে ওখান থেকে। ভাবতে থাকে এবার অন্তত তাকে কোনো একটা কাজ জোগাড় করতেই হবে, নিজের জন্যে না হোক ওর বাবা মায়ের জন্যে, এই স্মৃতির জন্যে। ও শেষবারের মতো ওর বাড়ি যাবে বলে মনস্থির করে। অন্তত একটা শেষ চেষ্টাও করবেই করবে। অনেক হয়েছে, আর নয়। এবার ফিরে আসবে সেই আগের ঋষি, স্কুল কলেজ ইউনিভার্সিটির টপার স্কলার ছেলে ঋষিরাজ রায়। কিছু তো একটা করবেই ও, হয় চাকরি জোগাড় করবে, নয় আরও পড়াশোনা করবে। কিন্তু দেখার বিষয় একটাই, ওর ঋষি রক্তাক্ত হাত নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগল। পিছনে রয়ে গেল লাল বাড়ির নিষেধ,
বিউটি মাসির হুঁশিয়ারি, আর স্মৃতির মুখে শুকিয়ে যাওয়া এক ফোঁটা অশ্রু ও অবমাননার দাগ। সে ফিরে যাবে, বাবার চোখের সামনে মাথা নত করে দাঁড়াবে, মায়ের পায়ের ধুলো মাথায় নেবে। হয়তো ক্ষমা পাবে, হয়তো নাও পাবে, কিন্তু চেষ্টা করবে, স্মৃতির দেওয়া সেই প্রতিশ্রুতি রাখবে, মদ ছাড়বে, পড়াশুনো শুরু করবে, মানুষ হয়ে উঠবে। আর স্মৃতি, সে হয়তো আজও অপেক্ষা করছে, পুকুর ঘাটে বসে, অন্ধকারে, কোনো আশায়। হয়তো ঋষি একদিন ফিরে আসবে, তাকে এই লাল বাড়ির বেড়া থেকে মুক্ত করে নিয়ে যাবে। কিংবা হয়তো আসবে না, জীবন তখনও একই রকম কেটে যাবে, রসময় বাবু, রাঙা বাবু, আরও কত নাম না জানা হিংস্রতার মুখোমুখি হয়ে। তবুও আজ এই রাতের নির্জনতায় দুটি ভাঙা হৃদয় একসাথে আসার একটি ক্ষীণ সূত্র বুনে গিয়েছিল। ভবিষ্যৎ অনিশ্চিত, কষ্টের শেষ নেই, কিন্তু সেই এক রাতের বন্ধুত্ব, সেই একটুখানি দরদ তাদের মনে হয়তো জ্বালিয়ে রাখবে একটা ছোট্ট আলো। হয়তো সেই আলোই একদিন পথ দেখাবে। এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।